হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও তোমাদের মাঝে আজকে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং ক্লাসটি হচ্ছে জটিল সংখ্যা। ঠিক আছে, আমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো দিচ্ছি। দেখো, গত দুইটা ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম জটিল সংখ্যার, প্রথম ক্লাস ছিল কি জটিল সংখ্যার আই নিয়ে কথাবার্তা, অর্থাৎ আয়ের মানগুলো বা সিরিজ থেকে আইগুলোর মান কিভাবে নির্ণয় করা যায়। দ্বিতীয় ক্লাসটা আমরা মডুলাস এবং আর্গুমেন্টের কিছু আলোচনা করেছিলাম, যেটার আরও বিশদ আলোচনা আজকে আমরা করব। ওকে ভিউয়ার্স, তো লেটস গো ভিউয়ার্স। দেখো, আমি লিখে রেখেছি ছোট্ট একটা জিনিস, মানে তোমরা এগুলো অলরেডি জানো যে e⁴x, অর্থাৎ আমরা যখন অন্তরীকরণ প্রথম পত্রে অন্তরীকরণ করেছিলাম তখন কিন্তু এগুলোর কি করেছিলাম, ম্যাকলরিনের সাহায্যে এগুলোর বিস্তৃতি বা প্রতিপাদন আমরা করেছিলাম, তাই না? তো দেখো, e⁴x আমরা কি জানি, 1 + x বাই ফ্যাক্টরিয়াল 1 + x² বাই ফ্যাক্টরিয়াল 2 x³ বাই ফ্যাক্টরিয়াল 3, তারপর x⁴ বাই ফ্যাক্টরিয়াল 4। এর পরের পদ যদি নাও তাহলে কি আসবে, x⁵ ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 5, এরপর কি প্লাস দিয়ে আকারে চলতেছে ইনফিনিটি পর্যন্ত, তাই না? এবং আরেকটা জানি আমরা সাইন এক্স এর মান কি জানি, x মাইনাস মানে বিস্তৃতি x - x³ বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস x⁵ বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস ইনফিনিটি। এভাবে আমার পদটা চলতেছে, তাই না? আচ্ছা, আরেকটি জিনিস ক্লিয়ার হও, cos x সমান কি জানো, 1 - x² বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x⁴ বাই ফ্যাক্টরিয়াল 4 মাইনাস x⁶ বাই ফ্যাক্টরিয়াল 6, এরপরে আবারও প্লাস ইনফিনিটি। এইভাবে আমাদের পদটা মানে বিস্তৃতিটা চলতে আছে, তাই না? এখন আসো, আমরা যদি e⁴x এই বিস্তৃতিতে জাস্ট x এর সাথে একটা ix নিয়ে নিই তাহলে কি হচ্ছে, 1 + ix ভাগ ফ্যাক্টরিয়াল 1 i² এত i³ এত প্লাস i⁴ x⁴ ফ্যাক্টরিয়াল 4 প্লাস i⁵ x⁵ ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 5। এভাবে পদটা চলতেছে ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো এখন একটু খেয়াল করো, 1 + ix, আমরা ix এভাবে রেখে দিলাম, ফ্যাক্টরিয়াল 1 মানে 1, i² মান কি -1, তাহলে মাইনাস x² ভাগ ফ্যাক্টরিয়াল 2। এখানে কি হচ্ছে i³ এর মান আমরা কি জানি ভিউয়ার্স, i³ = i² ইন্টু i, দ্যাট মিনস i² মান কি -1, তাহলে -i। খেয়াল আছে তো? তাহলে মাইনাস আমরা এইভাবে লিখি ix³ ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 3, i⁴ আমরা খুব ভালোভাবেই জানি যেটার মান হচ্ছে 1, তাহলে x⁴ ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 4। তাহলে i⁵ কি হবে, 4 ইন্টু i, তার মানে হচ্ছে অনলি প্লাস i x⁵ ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 5। এরপরে আমাদের কি আছে i5, তার মানে এরপর আসবে i⁶ মানে কি হবে ভিউয়ার্স, 3টি i², দ্যাট মিনস মাইনাস, তাহলে মাইনাস কত হচ্ছে x⁶ ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 6, যদি আমরা এই পদটা না নিলেও চলবে। এরপর আসবে কি i⁷, তো 7 হলে কি হয়, 7 হলে আমাদের কি আসবে, মাইনাস আসবে, তাই না? তাহলে হচ্ছে কত, এই যে দেখো i⁷, তার মানে আমরা কি জানি, i⁴ ইন্টু i² ইন্টু i, তার মানে এটাকে ভাঙলে কি হয়, ঠিক আছে, মনে আছে তো? তাহলে হচ্ছে 1 i² মান -1 ইন্টু হচ্ছে i, দ্যাট মিনস মাইনাস, তাহলে ইনফিনিটি পর্যন্ত এই পদগুলো আমার চলতেছে। এখন একটু খেয়াল করো কি করতে পারি আমরা, এখান থেকে বাস্তব অর্থাৎ আইমুক্ত পদগুলোকে একদিকে করব। ওকে, তাহলে 1 x² ভাগ ফ্যাক্টরিয়াল 2, আর কি আছে প্লাস x⁴ ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 4 মাইনাস x⁶ ফ্যাক্টরিয়াল 6। এর পরের পদটা কি আসতেছে, মাইনাস, তাই না? আচ্ছা, তাহলে এরপরটা যেটা নিব আমরা অ্যাকচুয়ালি কি 8 নিতাম, তাহলে 8 মানে কি প্লাস, তাহলে এভাবেই চলতেছে ইনফিনিটি পর্যন্ত। ওকে, আমরা x⁸ নিলে কি প্লাস আসবে। আচ্ছা, এবার প্লাস আইকে একদিকে রেখে আইকে কমন নাও, তাহলে দেখো এখানে x, তারপর কি আছে মাইনাস x³ ভাগ ফ্যাক্টরিয়াল 3 প্লাস
এক্স টু দি পাওয়ার 5 ভাগ ফ্যাক্টোরিয়াল 5, এরপরেরটা আবারও কি আসবে 7, তার মানে মাইনাস ডাটা, এটাও ইনফিনিটি পর্যন্ত চলতেছে। খেয়াল করো, খুব চমৎকার জিনিস চলে আসছে আমাদের অলরেডি। তাহলে কি হচ্ছে একটু খেয়াল করে দেখি। দেখো এইটুকু একটু খেয়াল করো তো, এটা কি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 দেখতে পাচ্ছ, প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 এক্স টু দি পাওয়ার 6। তার মানে আমি এখান থেকে এই জায়গায় কি লিখতে পারছি, এইটুকুর মান হচ্ছে cos x, ওকে। আর যদি এখান থেকে দেই তাহলে খেয়াল করো এইটুকুর মান চলে যাচ্ছে এই জায়গায়, তাহলে এটার মান কি হচ্ছে আমাদের প্লাস আই, আর এইটুকুর মান কি সাইন এক্স, তাহলে সাইন এক্স। খুব চমৎকার একটা সূত্র আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তাহলে এবার আসো কি লিখতে পারি এটা সমান দেখো। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে ই টু দি পাওয়ার আই এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স প্লাস আই সাইন এক্স, যেটাকে বলা হচ্ছে কার থিওরাম, অয়লার্স থিওরাম। কার? অয়লার্স থিওরাম, অয়লার্স থিওরাম। তাহলে আমরা অয়লার্সের থিওরিটা কি কমপ্লিট করে ফেললাম। কি করলাম আমরা? অয়লার্সের থিওরিটা প্রমাণ করে ফেলেছি। কি প্রমাণ করলাম একটু লিখে ফেলি, ই টু দি পাওয়ার আই এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স প্লাস আই সাইন এক্স, এটা প্রমাণ করলাম, তাই না? আচ্ছা এখন আসো ই টু দি পাওয়ার আই এক্স, এই জায়গায় যদি আমি এক্সের পরিবর্তে থিটা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা আসছে। খুব নর্মাল একটা বিষয় যে আমরা জাস্ট এক্সের পরিবর্তে কি বসালাম, থিটা বসালাম, তাহলে থিটা চলে আসলো, তাই না? এখন থিটা ইজ ইকুয়াল টু পাই হলে কি দাঁড়াচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু পাই, তাহলে কি হচ্ছে ই টু দি পাওয়ার আই পাই ইজ ইকুয়াল টু কস পাই প্লাস আই সাইন পাই। খেয়াল করো ই টু দি পাওয়ার কত পাইলাম, আই পাই প্লাস ইজ ইকুয়াল টু কস পাই প্লাস আই সাইন পাই, তাই না? আচ্ছা কস 180 ডিগ্রির মান কত, -1, আর সাইন 180-র মান 0, তাহলে কি দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। খুব চমৎকার একটা থিওরি, খেয়াল করো। মানে এইভাবে বলা যায় যে ম্যাথমেটিক্সের যতগুলো থিওরি আর কি ডে বাই ডে আর কি হচ্ছে যে আমাদের মানে চমৎকার চমৎকার কিছু ইকুয়েশান তৈরি হয়েছে, যার মধ্যে বলতে পারো এটা একদম কি বলবো যে লেটেস্ট একটা থিওরি বা মানে কি বলবো ইকুয়েশান। তো দেখো এই ইকুয়েশানে যে বিষয়টা লেটেস্ট কেন বলছি, যে এখানে ম্যাথমেটিক্সের যে সবচাইতে কি বলবো মানে চারটা জিনিস, অর্থাৎ জটিল চারটা জিনিস, সেই চারটা জিনিসই এখানে আছে। এর মান এখনও আমরা ক্যালকুলেট করতে পারিনি বা বিজ্ঞানীরা পারছেন। এর মান কি বলেছে 2 থেকে 3-র মধ্যে, কিন্তু কি হবে এক্সাক্ট আমরা বলতে পারি না, তাই না? আয়ের মান এখনও জটিল সংখ্যায় কাজ চলছে। পাই নিয়ে গবেষণা করতে করতে অনেক বিজ্ঞানী মারা গেছে, হয়তো আমরাও মারা যাব, বিষয় হচ্ছে এটা। তাহলে দেখো পায়ের মানটাও ঠিক বলতে পারো এরকমই গবেষণা চলছে। 0 প্লাস না মাইনাস এখনও কিন্তু এর কি গবেষণা চলছে, যে এক্স্যাক্ট বলা যায়নি এটা প্লাসটা 0টা কি প্লাস নাকি মাইনাস। তাহলে আমরা খুব চমৎকার আর একটা থিওরিও কমপ্লিট করে ফেলেছি জাস্ট অয়লার্সের মাধ্যমে, তাই না? আচ্ছা এবার আসো এখন যে কাজটা করি আমরা, যে আবারও এই অয়লার্স থিওরিতেই আমরা যে কাজটা করছি, এখন থিটার পরিবর্তে π/2 বসাবো, হলে কি হয় π/2 হলে কি হচ্ছে একটু খেয়াল করো তো, ই টু দি পাওয়ার আই π/2, তাই না? আচ্ছা ইজ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে cos π/2 প্লাস আই সাইন π/2। একটু খেয়াল করো, তাহলে ই টু দি পাওয়ার আই π/2 ইজ ইকুয়াল টু cos π/2 প্লাস আই সাইন π/2, এটা আমরা পেয়ে গেছি। আর cos 90 ডিগ্রির মান কত 0, আর এদিকে তাহলে কি পাচ্ছি সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে এখানে আমার শুধু থাকছে কি 0 প্লাস আই, দ্যাট মিনস ই টু দি পাওয়ার আই π/2 ইজ ইকুয়াল টু কত আই। তাহলে আমরা মানটা বসানোর ফলে যে জিনিসটা দাঁড়ালো 0 প্লাস আই, দ্যাট মিনস ই টু দি পাওয়ার আই π/2 ইজ ইকুয়াল টু আই, এটা বলতে পারছি। আচ্ছা এখানে একটু খেয়াল করো তো, আমি যদি উভয় পক্ষে
আই টু দি পাওয়ার আই, দ্যাট মিন্স তার ঘাতকে যদি আই দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এদিকে হচ্ছে আই পাই বাই টু, তার উপরও আই, কাজ হচ্ছে এটা। তাহলে ই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার আই, এখানে কি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, কারণ আই আই গুণ করলে কত আই স্কোয়ার, তাহলে মান কি দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, দ্যাট মিন্স আই টু দি পাওয়ার আই। তাহলে একটু খেয়াল করো তোমরা, আমরা কি করেছিলাম যে আই টু দি পাওয়ার ওয়ান, আই টু দি পাওয়ার টু, থ্রি, ফোর, ফাইভ, এভাবে যতগুলো সিরিজ ছিল তার আমরা আয়ের মান বের করতে পারছিলাম। যদি কখনো আই টু দি পাওয়ার আই বের করতে বলে ভিউয়ার্স, তাহলে কি হবে দেখতে পাচ্ছ, হ্যাঁ, ই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার আই, সরি আই টু দি পাওয়ার আই ইজ ইকুয়াল টু কি হচ্ছে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার আয়ের মানও চমৎকারভাবে বের করে ফেলেছি। ওকে, আচ্ছা তাহলে এখন আসো কি করতে পারি দেখি। আচ্ছা এবার আসো, তাহলে আমরা কি জানলাম, আই থিটা ইজ ইকুয়াল টু কি জানি, কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার আসো ই টু দি পাওয়ার আই, এখানে একটা এন নিয়ে নিলাম, কি দাঁড়াচ্ছে তাহলে এখানে কি হবে, কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, কি দাঁড়াইলো ই টু দি পাওয়ার আই এন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন এন থিটা। এটাকে আমরা আই থিটা, তার উপর কি লিখতে পারি এন ইজ ইকুয়াল টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, ই টু দি পাওয়ার আই থিটা টু দি পাওয়ার এন, ই টু দি পাওয়ার আই থিটা তার উপর আবার এন আছে, ইজ ইকুয়াল টু কি পাইলা কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এবার খেয়াল করো তো, আমরা ই টু দি পাওয়ার আই থিটা সমান কি জানি, এই যে, তাহলে ইমপ্লাইজ দ্যাট কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, তাহলে কি পাচ্ছি cos n theta plus I sin n theta। কি মানটা খুব চমৎকার না? আচ্ছা দেখো এই থিওরিটার নাম কি তাহলে, ডি ময়ভার্স থিওরাম। ডি ময়ভার্স থিওরাম তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কস এন থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে একটু খেয়াল করো, এই পর্যন্ত অয়েলার্স কাজ করে ছেড়ে দিয়েছিল, জাস্ট 3টা লাইন কমপ্লিট করে ডি ময়ভার্স কি করলো, তার নামে একটা সূত্র মানে তৈরি করে ফেললো, যে এই সূত্রটা কে করেছে, ডি ময়ভার্স করেছে, তাই না? তাহলে ময়ভার্সের থিওরাম হিসেবে আমরা কি বলতে পারি, কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এত। তাহলে এখন x প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা জানি না? আচ্ছা আর থাকলো দেখো কস থিটা প্লাস আই সাইন থিটা আছে, কি লিখতে পারি আমরা, ই টু দি পাওয়ার আই থিটা। চমৎকার একটা বিষয়, তাহলে একটু খেয়াল করে দেখো, এরকম একটা কি বলবো যে অঙ্ক দিয়ে যদি বলে, মানে এভাবে বললো সরাসরি, একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, দেখো যে এক্সাম্পলটা হচ্ছে 2 ই টু দি পাওয়ার আই পাই বাই 4 এত এর মডুলাস ও আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট। খেয়াল করো, দিস ইজ মডুলাস, দিস ইজ আর্গুমেন্ট। তাহলে আমরা মডুলাসও দেখতে পাচ্ছি, আর্গুমেন্টও দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে কি বলতে পারি, 2 দিস ইজ মডুলাস, আর এটা দিস ইজ আর্গুমেন্ট। তাহলে ভিউয়ার্স খুব চমৎকার আর একটা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছ যে এরকম যদি কোনো একটা অঙ্ক দিয়ে বলে তার মডুলাস কত আর আর্গুমেন্ট কত, তাহলে কিন্তু আমরা কি করি, বিপদে পড়ে যাই। বাট খেয়াল করে দেখো, যদি তুমি এই সূত্রটা জানতা, অর্থাৎ অয়েলার্সের এই ফরম্যাটটা জানতা, তাহলে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কি কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা জানি। তাহলে সেখান থেকে আমি বলতে পারছি আর এর মান কত, আর এর মান যেটা দেওয়া থাকবে, অর্থাৎ আর এর মান 2, আর এখানে কি বলতে পারছি থিটা মানে 5/4, দিস ইজ আর্গুমেন্ট। তাহলে মডুলাসও পেয়ে গেলাম, আর্গুমেন্টও পেয়ে গেলাম। তাহলে এই ধরনের যে কোনো অঙ্কের কি আমরা মডুলাস এবং আর্গুমেন্ট খুব চমৎকারভাবেই বের করতে পারছি। আচ্ছা
তাহলে এবার আমরা আরও নতুন কিছু উদাহরণ নিয়ে কাজ করব। কী উদাহরণ? একটা প্রশ্ন আসো, 1 প্লাস √3i টু দি পাওয়ার 100 এত এর মডুলাস ও আর্গুমেন্ট কত? ওকে, তাহলে সলিউশন কি খেয়াল করো, 1 প্লাস √3i 100 ইজ ইকুয়াল টু, এটার যদি আমরা কি করি মডুলাস, নর্মালি মডুলাস বের করি, তাহলে কত আসবে 2, তাহলে 2 নিয়ে নিলাম, আর এদিকে কি করব আমরা 2 ভাগ করে দিব, প্লাস √3/2i পুরোটার উপর কত থাকবে 100, হাফ কমন নাও, হাফ কমন নিয়ে কি করো 2 এর সাথে কাটাকাটি করো, দেখো পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন আসো 2 টু দি পাওয়ার 100 এখান থেকে বলে ফেললাম, আর এটা কি cos π/3 60 ডিগ্রির মান প্লাস i sin π/3, তার মানে এটাও 60 ডিগ্রি মান টু দি পাওয়ার 100। একটু খেয়াল করো, তাহলে এখন এখান থেকে তুমি কি বলতে পারছো 2 টু দি পাওয়ার 100, আর এটা কি হবে n, তাহলে ভিতরে ঢুকে যাবে ডিমিউভার্সের সাহায্যে, তাহলে cos 100 π/3 প্লাস i sin কত 100 π/3, তাহলে ডিমিউভার্সের সাহায্যে কি ছিল, ডিমিউভার্সে আমার যে পাওয়ারটা ছিল, পাওয়ারটা কোথায় n আকারে এখানে চলে আসতো, তাই না? তাহলে cos n থিটা প্লাস i sin n থিটা লিখে ফেললাম, তাহলে ইজ ইকুয়াল টু, এখন কি বলতে পারছি, তাহলে দেখো এখান থেকে আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, আমার মডুলাস কমপ্লিট, তাহলে মডুলাস আর্গুমেন্ট, আর্গুমেন্ট কত আর্গুমেন্ট, এখন একটু খেয়াল করো যে আর্গুমেন্টটা আছে আমার কত 100 π/3, বাট যদি তোমাকে মুখ্য আর্গুমেন্ট বের করতে বলে তাহলে কি হবে? আচ্ছা, মুখ্য আর্গুমেন্ট বের করার সূত্র কি, মুখ্য আর্গুমেন্ট 2n π প্লাস a, এটাই হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট। ক্লিয়ার? মুখ্য আর্গুমেন্ট এ। এবার তাহলে আমরা 100 π/3 এটাকে 2n π প্লাস এই আকারে প্রকাশ করে ফেলবো। তাহলে খেয়াল করো যে আমরা যে আর্গুমেন্টটা নির্ণয় করলাম সেটা কত 100 π/3, তাই না? 100 π/3, বাট সেটাকে যদি বলে মুখ্য আর্গুমেন্ট, কারণ এটা মুখ্য আর্গুমেন্ট না, কারণ মুখ্য আর্গুমেন্ট কি বলেছিলাম আমি, -π লেস দেন ইকুয়াল, সরি লেস দেন আর্গুমেন্ট লেস দেন ইকুয়াল কত পাই এর মধ্যে, বাট এটা কি 100 π/3 মানে অনেক বেশি, তাই না? তাহলে এটাকে কি করব আমরা, ইজ ইকুয়াল টু দেখো 34 π খেয়াল করো যে আমার তাহলে এটাকে 34 পাই, তার মানে 3 × 34 করলে কত হচ্ছে 3 × 3 = 90, 3 × 4 = 12, মানে 102 থেকে 2 বাদ দিলেই কত 100 π/3, ঠিক আছে? তাহলে এই যে দিস ইজ মুখ্য আর্গুমেন্ট। ওকে, তাহলে আমরা মুখ্য আর্গুমেন্ট এখান থেকে পেয়ে গেছি, দিস ইজ মুখ্য আর্গুমেন্ট। তাহলে আমরা আরেকটা খুব চমৎকার প্রশ্ন কমপ্লিট করে ফেলেছি যে 2 টু দি পাওয়ার 100, সরি 1 প্লাস √3i 100 টু দি পাওয়ার 100 এত এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বললে কিভাবে করবা। ক্লিয়ার? তাহলে ভিউয়ার্স আমরা আরেকটা কি বলবো যে ম্যাথমেটিক্স মানে খুব সুন্দর একটা প্রবলেম কমপ্লিট করে ফেললাম, যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলছিলাম। আমরা কিছু অঙ্ক কমপ্লিট করলাম, এবার আমরা যে কাজটা করব আরও কিছু মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখব, যদি দুইটা জটিল সংখ্যা একত্রে থাকে সেই ক্ষেত্রে। একটু খেয়াল করো যে ধরি z1 ইজ ইকুয়াল টু x1 প্লাস i y1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, r1 cos θ1 প্লাস i sin θ2, এটা আমরা বলতে পারি, তাই না? সেম অ্যাজ যদি z2 আর একটা জটিল সংখ্যা হয় তাহলে x2 প্লাস i y2 ইজ ইকুয়াল টু r2 cos θ2 প্লাস i sin θ2। ওকে, এবার দুইটা আমরা গুণ করব, তাহলে z1 z2 ইজ ইকুয়াল টু r1 r2 এক জায়গায় নিয়ে নিলাম, তাহলে cos θ1 প্লাস i sin θ2 ইন্টু, সরি ভুল লিখছি, এখানে ভুল লিখেছি, তাহলে হচ্ছে কি
cos থিটা 2 প্লাস I sin থিটা 2। খেয়াল করো R1 R2 ঠিক আছে, এটা একটু গুণ করি, তাহলে cos থিটা 1 cos থিটা 2 প্লাস I তোমার হচ্ছে কি সাইন, আগে কসটাই দাও, তাহলে cos থিটা 1 সাইন থিটা 2। তাহলে আমরা এটা দিয়ে কমপ্লিট করলাম, এবার এটা, তাই না, প্লাস তাহলে I সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস I তার মানে কি I স্কোয়ার, তাই না, একবারই করে দাও, তাহলে I স্কোয়ার 1 মাইনাস 1, দ্যাট মিনস কত হচ্ছে সাইন থিটা 1 সাইন থিটা 2। এটা আমরা গুণ করে পাচ্ছি। তাহলে এবার আসো R1 R2, এদিকে যদি একটু সাজিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, cos থিটা 1 আর হচ্ছে cos থিটা 2, এদিকে ওই যে বাস্তব, তার মানে সাইন থিটা 1 সাইন থিটা 2, এটা আমরা পাচ্ছি। প্লাস I কমন নিলে কি থাকছে, cos A সাইন B, মানে থিটা 1 থিটা 2 প্লাস সাইন A cos B, এই ওকে। তাহলে এটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। আচ্ছা দেখো হয়ে গেছে। তাহলে R1 R2 এদিকে কি পাচ্ছ, cos A cos B মাইনাস সাইন A সাইন B সমান cos A প্লাস B, আর প্লাস I cos A সাইন B প্লাস সাইন A cos B, বা এটাকে আগে পরে নিতে পারো, সাইন A cos B cos A সাইন B সমান সাইন A প্লাস B। এই হচ্ছে আমার সূত্র কমপ্লিট। খেয়াল করো তাহলে এখন Z1 Z2 যেটা আমরা দাঁড়াইলো, এবার দেখো কি দাঁড়াচ্ছে, যে আমাদেরকে যদি এখন তোমাকে বলে যে Z1 Z2 এর মডুলাস কত, তাহলে তুমি কি লিখবা, R1 R2, দিস ইজ মডুলাস, ওকে। এটা তার মানে এটা সমান সমান আবার কি লেখা যায়, R1 এর মডুলাস কি Z1 আর R2 এর মডুলাস কি Z2। তার মানে তোমাকে যদি একত্রে দুইটা মডুলাস নির্ণয় করতে বলে ভিউয়ার্স, যে আমাকে একত্রে দুইটা মডুলাস অর্থাৎ গুণ করে, অর্থাৎ Z1 Z2 গুণিতক রূপে যদি থাকে আর তার মডুলাস নির্ণয় করতে বলে, তাহলে আমি কি করব, পৃথকভাবে Z1, দ্যাট মিন্স পৃথকভাবে Z1 এবং পৃথকভাবে Z2 মডুলাস নির্ণয় করে গুণ করে দিলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার একত্রে দুইটা জটিল সংখ্যার মডুলাস। ক্লিয়ার? আচ্ছা আসো আবার আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট অফ Z1 Z2 ইজ ইকুয়াল টু থিটা 1 প্লাস থিটা 2, এটা আমরা পেয়ে গেছি। তার মানে একটু খেয়াল করো, থিটা 1 মানে কি, তোমার হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। খেয়াল করো তাহলে আমরা একটা সূত্র প্রতিপাদন করলাম, মনে আছে লগ দিয়ে করেছিলাম, আর্গুমেন্ট অফ Z1 Z2, তখন কি বলেছিলাম, লগ AB, তার মানে লগ A প্লাস লগ B, তাহলে আর্গুমেন্ট অফ Z1 Z2 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। আমরা একটা সূত্র প্রতিপাদন দেখিয়েছি, এবার গুণিতক রূপে পাইলাম, তাই না। এবার যদি ডিভাইডেড থাকে তাহলে তার মডুলাস কি, Z1 Z2 এটা কি ডিভাইডেড আছে, তাহলে এর মডুলাস কি হবে, মডুলাস অফ Z1 পৃথকভাবে মডুলাস অফ Z2। দিস ইজ আরেকটা সূত্র ডিভাইডেড আকারে কমপ্লিট হয়ে গেল। এবং যদি এরকম থাকতো আর্গুমেন্ট অফ Z1 ডিভাইডেড Z2, তাহলে এটা আমরা বলেছিলাম কি মনে আছে, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। তাহলে দেখো আমরা একটা সূত্র প্রতিপাদন করলাম, তোমরা যদি এটা প্রতিপাদন করতে চাও অ্যাজ ইট ইজ একই রকমভাবেই তোমরা এটা প্রতিপাদন করে ফেলতে পারো, ওকে। তাহলে আমরা খুব চমৎকারভাবে মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করা যায়, দুইটা যদি জটিল সংখ্যা একত্রে গুণিতক বা ভাগ রূপে থাকে তারও আমরা কি করতে পারছি, মডুলাস এবং আর্গুমেন্ট খুব চমৎকারভাবে নির্ণয় করতে পারছি। তো প্রাণপ্রিয় স্টুডেন্ট, জাস্ট তোমরা কি খাতায় তুলো আর প্র্যাকটিস করো, খাতায় লিখো অ্যান্ড প্র্যাকটিস করো, দেখবা যে তোমরা জটিল সংখ্যাতে এতটাই এক্সপার্ট হয়ে গেছো, কি বলবো, যে অনেক ভালো করতে পারছো, ওকে। তাহলে প্রশ্ন কি বলছি, কোনো একটি জটিল সংখ্যাকে ঘনমূল করলে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট π/6 কমে যায়, জটিল সংখ্যাটির আর্গুমেন্ট
কত, খেয়াল করতে পারছো? আচ্ছা, তাহলে এখন আসো ধরি, মানে সলিউশন, ধরি জটিল সংখ্যাটি ইজ ইকুয়াল টু জেড, এটা ধরে নিলাম। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে কি বলেছে? আর্গুমেন্ট অফ জেড বিয়োগ তাহলে প্রশ্ন মতে কি বললো? আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ ঘনমূল করলাম ইজ ইকুয়াল টু কত কমে যায়? π/6। আচ্ছা, আর্গুমেন্ট অফ জেড মাইনাস কি করতে পারি এটা? π/6, তাই না? তাহলে এবার খেয়াল করো, এটা কি আছে? আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ জেড, এটা একটু বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 1। আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু π/6, দ্যাট মিনস আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু, এটা বসে গেলে π/6 ইন্টু 3/2, তাহলে কত দাঁড়াচ্ছে? 3π/6×12, কাটাকাটি করলে 5/4, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে খুব চমৎকার আর একটা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি ভিউয়ার্স, যে কোনো একটি জটিল সংখ্যাকে ঘনমূল করলে জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত কমে যায়? π/6 কমে যায়। সেই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত, কথা হচ্ছে এইটা। তাহলে যে জটিল সংখ্যাটা ধরলাম, খুব ক্লিয়ার, দেখো আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ ঘনমূল ইজ ইকুয়াল টু π/6, কমে যায় তার মানে বিয়োগ। তাহলে আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ, এটাকে আমরা ক্যালকুলেট করলাম, π/6 লগ আগে নেমে গেল, তাহলে 1/3 আর্গুমেন্ট অফ জেড, দেন এটা বিয়োগ করলে কত? 2/3 আর্গুমেন্ট অফ জেড, 5/6, দেন এপারে নিয়ে আসো, ক্যালকুলেট করলে আমার রেজাল্ট দাঁড়াচ্ছে কত? 5/4। ওকে ভিউয়ার্স, তাহলে খুব চমৎকার আমরা কিছু জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা শিখে ফেললাম। ওকে, তাহলে ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম, ভালো থাকো।